সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো দুর্ঘটনা জড়িত আঘাতে হাড় ভাঙা, প্রাথমিক চিকিৎসা থেকে পরিপূর্ণ সুস্থ হওয়া। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি বিভাগ, ইউনাইটেড হসপিটাল লিমিটেড। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনাকে অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, দুর্ঘটনা এবং তার সাথে যে হাড় ভাঙা, ফ্র্যাকচার আমরা মেডিকেলের ভাষায় বলি। তো জানতে চাইবো স্যার, দুর্ঘটনার কারণে কি ধরনের ফ্র্যাকচার হয়ে থাকে? এটা দুর্ঘটনার কারণে ডিপেন্ডস আপন দুর্ঘটনা কী ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে তার উপর নির্ভর করছে, বয়স পেশেন্টের কীরকম সেটার উপরে কিছুটা নির্ভর করছে। দুর্ঘটনা যেমন বাচ্চাদের স্পোর্টস ইনজুরিগুলোতে হয়, তারপরে যখন অ্যাডাল্টহুড হয়, প্রাপ্তবয়স্ক হয় বা এই সময়টাতে যখন ইন্ডিপেন্ডেন্ট চলাফেরা করে, তখন তার ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইনজুরিগুলো আছে ওখানে। তারপরে আজকাল এগ্রিকালচারাল সেক্টরে অনেক রকম ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে আজকাল, সেখানে কিছু মেকানাইজড মেশিনারি ইনজুরি হয়। ইন্ডাস্ট্রিতে বিশেষ করে হ্যান্ড ইনজুরি অনেক বেশি হয়। তো বাচ্চাদের স্পোর্টস ইনজুরিতে সাধারণত এই আপনার লেগ ফ্র্যাকচারগুলো হয়, হাতের ফ্র্যাকচারগুলো হয়। আর যখন অ্যাডাল্টের যখন হয়, তাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা আপনার এই যে এখন যে আমের সিজন আসছে, এই সিজনে সবাই গাছে উঠবে, বৃষ্টি স্লিপারি থাকবে, পরে যে হাত পা ভেঙে যাবে। তো এটার তো হাত পা বুকের হাড় সব কিছুই ভাঙতে পারে। অ্যাক্সিডেন্ট হলে তো মাথার হেড ইনজুরি, তারপরে চেস্ট ইনজুরি, অ্যাবডোমিনাল ইনজুরি, সেই সাথে আপনার বিভিন্ন হাতের পায়ের হাড়গুলো ভাঙতে পারে। আর একটা জিনিস যেটা দুর্ঘটনা বলে আমরা মানতে চাই না, কিন্তু ওটাও দুর্ঘটনা, সেটা হচ্ছে যে হাউসহোল্ড যে অ্যাক্টিভিটিস, বিশেষ করে আমাদের সিনিয়র সিটিজেন যারা থাকেন, একটা স্লিপারি ফ্লোরে পড়ে যেতে পারে, বাথরুমে স্লিপ করে পড়ে যেতে পারে, তাদের অ্যারাউন্ড হিপ ফ্র্যাকচার খুব ভেরি কমন। তারপরে আপনার স্পাইনের ফ্র্যাকচারগুলো কমন। ইভেন যদি জোরে করে বসেও 90s এজের পেশেন্ট, তাদেরও গ্র্যাজুয়াল ভার্টিব্রা কলাপস হতে পারে। তো এগুলোই মেইনলি আপনার অ্যাকর্ডিং টু আপনার বয়স এবং নেচার অফ ইনজুরি অনুযায়ী এগুলোই বেশি হয়। স্যার, এই যে ফ্র্যাকচার হয়ে যাওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি আসলে আমাদের কি করণীয়? ফ্র্যাকচার হয়ে গেলে তো ওই জায়গাটাকে আগে রেস্ট দিতে হবে। প্রথম কথা হলো ওই জায়গাটাকে রেস্ট দিতে হবে। একজন সাধারণ মানুষ যেটা করতে হবে, তাকে একটা কমফোর্টেবল জায়গায় শোয়ায় দিতে হবে। শুয়ে দিয়ে ওই জায়গাটা, যে জায়গাটাকে হাতে ফ্র্যাকচার হোক বা পায়ে ফ্র্যাকচার হোক, ওই এরিয়াটাকে একটু রেস্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা কেমন? সেটা ধরেন প্লাস্টার করা আর কি। আমরা তো প্লাস্টার করেই রেস্ট দিই ইনিশিয়ালি, ফার্স্ট এইড ইন দ্য হসপিটাল, তাই করি। কিন্তু একজন সাধারণ লোক হসপিটালে নেওয়ার আগে যে কোনো একটা উডেন পিস দিয়ে, একটা কাঠের টুকরা, বাঁশের টুকরা দিয়ে একটা সাপোর্ট দিয়ে জেন্টলি, বেশি টাইট করে না, জেন্টলি একটুখানি গামছা হোক, যে কোনো পরিষ্কার কাপড় হোক দিয়ে র্যাপ আপ করে দিয়ে যদি রাখা যায়, সেটাই তার জন্য ফার্স্ট এইড। কেননা ওখানে মুভমেন্ট হলেই ফ্র্যাগমেন্ট দিয়ে আরও কিছু মাসেল ইনজুরি হতে পারে। এমন হয়তো আছে যে তার ইনিশিয়াল ইনজুরি হয় নাই, কিন্তু ফার্দার মুভমেন্টের কারণে কিছু ইনজুরি হতে পারে। তো সেই জন্য ফার্স্ট এইডে প্রথম কাজই হচ্ছে যে ফ্র্যাকচার সাইডটাকে রেস্ট দেওয়া। সেটা যে কোনো একটা স্প্লিন্ট বলি আমরা, বাঁশের টুকরা হোক, লম্বা কাঠের টুকরা হোক, এক জয়েন্ট থেকে আর এক জয়েন্ট পর্যন্ত লম্বা করে দিয়ে একটা ভালো পরিষ্কার পাতলা কাপড় দিয়ে যদি পেঁচিয়ে দেওয়া যায়, তাতেই এটা ফার্স্ট এইড হয়ে যাবে। পাশাপাশি যদি ডক্টর থাকেন, তিনি তো প্লাস্টার করে দিবেন। তারপরে যদি দরকার লাগে, আমরা ফ্র্যাকচারকে তো আবার ওপেন ক্লোজ ফ্র্যাকচারে ভাগ করি। সেক্ষেত্রে যদি মনে করেন যে ওপেন ফ্র্যাকচার হয়ে যায়, তখন একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রশ্ন আসে। সব ক্ষেত্রে লাগে না, তবে এটাই মেইনলি ফার্স্ট এইড, যে ফ্র্যাকচার সাইডটাকে রেস্ট করে দিতে হবে। আর যদি আপনার মেরুদণ্ডের কোনো জায়গায় ভেঙে যায়, তাকে স্পেশালি মুভ করাতে হবে, কেননা মেরুদণ্ডের মধ্যে তো স্পাইনাল কর্ড থাকে। সেই জন্য ওখানে আবার স্ট্রেচারে করে নেওয়া, তারপরে স্ট্রেচারে মুভমেন্টটা কিভাবে হবে, এগুলোর কিছু ব্যাপার আছে আর কি। স্যার, যখন হসপিটালে চলে গেল
তখন আসলে কি ধরনের ম্যানেজমেন্ট দিচ্ছেন এবং আমাদের দেশের চিকিৎসা আসলে কতটা আন্তর্জাতিক মানের? হ্যাঁ, এটা একটা খুবই ভালো প্রশ্ন, কতটা আন্তর্জাতিক মানের। আমাদের দেশে আসলে ফ্র্যাকচারের যদি ট্রিটমেন্টের কথা বলি, ফ্র্যাকচারের ট্রিটমেন্ট কিন্তু এখন অনেকটাই উন্নত হয়েছে। গত বেশ কয়েক বছরের মধ্যে ফ্র্যাকচারের ট্রিটমেন্ট বেশ উন্নত হয়েছে। তার মধ্যে মেইনলি ফ্র্যাকচারের ট্রিটমেন্টকে আমরা তো ভাগ করি যে অপারেশন নাকি নন অপারেশন। তো সাধারণত যে ফ্র্যাকচারগুলোর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন কাছাকাছি থাকে বোনস, তখন আমরা সাধারণত নন অপারেটিভ ট্রিটমেন্টই করি। আবার কিছু কিছু ফ্র্যাকচারে যখন বয়স ভিত্তিক, বিশেষ করে অ্যাডাল্টদের কাছাকাছি থাকলেও আমরা যখন আর্লি মোবিলিটির প্রয়োজন মনে করি, যে আর্লি মোবিলিটির দরকার আছে, তখন আমরা অপারেটিভ প্রসিজিওরে যাই। তারপরে কোনো কোনো ফ্র্যাকচার আছে জয়েন্ট ইনভলভ করে, সেই জায়গাগুলোতে আমরা যদি নন অপারেটিভ ট্রিটমেন্টে যাই, পরবর্তীতে তার কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে, সাফারিংস থাকবে তার, সেই জন্য সেগুলোতে আমরা সার্জারি করি। আর যেহেতু সার্জারি এখন অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক্স আছে, তারপরে ডক্টররা আপনার অপারেশনের আগের প্রিকশনগুলো নেয় সুন্দর করে, সুতরাং ইনফেকশন বা অপারেশন রিলেটেড কমপ্লিকেশনও অনেক কমে আসছে তুলনামূলকভাবে। আর একটা জিনিস হলো যে আন্তর্জাতিক মানের কতটা। আমাদের কিছু কিছু সার্জারি তো নির্ভর করছে ইমপ্লান্টসের উপরে, আমরা কি রড স্ক্রু কোনগুলো ইউজ করছি, প্লেট কি ধরনের ইউজ করছি। তো আজকাল আমাদের দেশেও ভালো ভালো আন্তর্জাতিক মানের কোম্পানিরা তাদের ইমপ্লান্টস নিয়ে আসছেন, যার ফলে আমরা ক্লেম করতে পারি না যে একটা উন্নত দেশের মতো করছি, বাট কাছাকাছি তো অবশ্যই। আমাদের দেশে আর একটা জিনিস হলো যে ফ্র্যাকচারের মোটামুটি সব ফ্র্যাকচারেরই ট্রিটমেন্ট আমাদের দেশে হয়। সব ফ্র্যাকচারের ট্রিটমেন্টই আমাদের দেশে হয়। এবং ইমপ্লান্টের কথাই তো বললাম, ইমপ্লান্টও ভালো ভালো কোম্পানির আছে, সুতরাং আমাদের দেশে আপনি আস্থা নিতে পারেন আর কি। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। জি, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি লালমাটিয়া থেকে ফেরদৌসী বলছি। জি বলুন। আমি একটু স্যারের কাছে জানতে চাইছিলাম, এই যে অনেক সময় আমরা দেখি যে মানুষের পা হাত ভেঙে গেলে টাইটেনিয়াম নামে একটা জিনিস দেওয়া হয়, এটা আসলে তো খুব এক্সপেন্সিভ, হয়তো অনেকে এফোর্ড করতে পারেন না। যারা এফোর্ড করতে পারেন না তাদের জন্য কোনো বিকল্প পন্থা আছে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই টাইটেনিয়াম গুলোকে আসলে প্রতিটা পেশেন্টের জন্য আলাদা করে তৈরি করা হয়ে থাকে, নাকি এই টাইটেনিয়াম গুলা আমরা পরবর্তীতে কোনো গরিব পেশেন্টকে আমরা দিয়ে দিতে পারবো? এটা একটু স্যারের কাছে জানতে চাইছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফেরদৌসী আপনার মূল্যবান প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি টাইটানিয়ামটা এমন একটা জিনিস, টাইটানিয়াম একটু হালকা কিন্তু টাফ, আর একটা হচ্ছে বডিতে কম্পিটেবল, মানে বডি ইজিলি অ্যাকসেপ্ট করে নিতে পারে, এই জন্যে আমরা টাইটানিয়ামটা ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেবল। আর একটা জিনিস হচ্ছে যে টাইটানিয়াম থাকার কারণে আপনার এমআরআই বা অন্যান্য ইনভেস্টিগেশন করাগুলো আমাদের জন্য সহজ হয় পরবর্তীতে। তো এই জন্যই আমরা টাইটানিয়ামটা, আর একটা হচ্ছে যে টাইটানিয়ামটা একটু টাফ, মানে স্ট্রেংথ সাস্টেইন করতে পারে বেশি। আর টাইটানিয়ামের অল্টারনেটিভও আছে, আমরা স্টেনলেস স্টিল, আমরা তো কয়েক বছর আগেও তো আমরা এটা খুব ইউজ করলাম, এখনও আমরা করি, বিশেষ করে ভেরি পুয়ার পেশেন্টের ক্ষেত্রে। সরকারি হাসপাতালে মনে করেন যারা খুবই গরিব, একান্তই কিছুই এফোর্ড করতে পারছে না, তাদের জন্য আমরা স্টেনলেস স্টিলের ভালো নেইল এবং প্লেট পাওয়া যায়, স্টেনলেস দেওয়া যায়। তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, লিটল হেভিয়ার থাকে এটা, আর এক্সট্রেংথ টাইটানিয়ামের চেয়ে একটু কম। আর তাছাড়া এটা আমরা যদি এমআরআই করতে পারবো না, তো কিন্তু আছে টাইটানিয়ামের বিকল্প আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। স্যার বলেছিলেন যে রিইউজ করা যাবে কিনা জানতে চাচ্ছিলেন। না, কখনোই এটা রিইউজ করা যাবে না। এটা হিউম্যান একজনের বডিতে দেওয়ার পরে ওটা রিইউজ করার কোনো স্কোপ নাই। স্যার এবার জানতে চাইবো, পরিপূর্ণ সুস্থতা বলতে আমরা কি বুঝি, কখন আসলে রোগী পরিপূর্ণ সুস্থ হবেন? হ্যাঁ, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিপূর্ণ সুস্থতা, এটা এই জন্যই, একটা ফ্র্যাকচারের ট্রিটমেন্ট করে দিলাম, বোনস ইউনিয়ন হয়ে গেল, শেষ কাজ, তা কিন্তু না। আমরা মেইন জিনিস হলো যে আমরা কেন সার্জারি করি, কেন বা একটা অপারেশন করব, বা কেন আমরা ফ্র্যাকচারের ট্রিটমেন্ট করব, তার উদ্দেশ্য তো হলো যে জয়েন্ট এবং সে যাতে মোবাইল থাকে, তার কাজগুলো যাতে করতে পারে। ইভেন আপনার যদি এই রিস্টেরই একটা ফ্র্যাকচার হয়, আপনি যদি হাতটাকে যদি না ঘোরাতে পারেন এইটুকু,
তাহলে তো আপনি ভাত প্লেট থেকে মুখে নিতে পারবেন না। তাহলে আপনার বোন ইউনিয়ন হয়ে গেল, কিন্তু আপনি ভাত খেতে পাচ্ছেন না। তাহলে এই চিকিৎসার লাভটা কি বলেন? তাহলে পরবর্তী চিকিৎসা, পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটার স্টিফনেসগুলো প্রিভেন্ট করা, মোবিলিটি টাইমলি দেওয়া, ফিজিওথেরাপি করা, এক্সারসাইজ করা। এইটা হচ্ছে এখানে ডাক্তার এবং ফিজিওথেরাপির একটু কম্বাইন্ড এফোর্ট লাগে। এখন আমাদেরকে এই জন্যই চিকিৎসাটা এমনভাবে শুরু করতে হবে, অপারেশনের পরে এত আর্লি মুভমেন্ট করতে হবে, যদি সম্ভব হয় 2 দিন 3 দিন পরেই মুভমেন্ট শুরু করে দেওয়া উচিত, সো দ্যাট এই স্টিফনেসটা যাতে না থাকে। এই জন্য যখন আপনার ট্রিটমেন্টের শেষে বোন ইউনিয়ন হলো এবং তার আশেপাশের ওই বোনটার আশেপাশের জয়েন্টের মোবিলিটিওগুলো অ্যাচিভ করলেন, তখনই আপনি বলবেন পরিপূর্ণ সুস্থতা। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো। আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। আমার সাথে কথা হচ্ছে? জি জি, আপনার সাথে কথা বলছি। আমার পায়ে 2009 সালে আমি ওই আমার পায়ে না স্ক্রু এবং প্লেট লাগাই দিতে। জি জি, শুনতে পাচ্ছি, বলেন। আমার বয়স 62, আমাকে এখন ওগুলো খুলতে হবে? আমার কোনো সমস্যা হচ্ছে না? আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি 62 ইয়ার্স আপনি ইচ্ছা করলে অ্যাভয়েডও করতে পারেন। এগুলোর কিছু কমপ্লিকেশন বলে যে ইমপ্লান্ট থাকলে কিছু কমপ্লিকেশন হতে পারে, কিন্তু এগুলো খুব রিমোট, আমরা এগুলো কমপ্লিকেশন খুব একটা দেখি না। সুতরাং আপনি যদি আপনার যদি অন্য কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি না খুললেও পারেন। আর একটা জিনিস হলো, আপনি কি জানেন যে ওটা স্টেনলেস স্টিল না টাইটানিয়াম দেয়া? যদি টাইটানিয়াম দেওয়া থাকে তাহলে আপনি না খুললেও ভালো, আরে না খুললেও চলে, কিন্তু যদি স্টেনলেস স্টিল থাকে তাহলে আপনি খুলে নিতে পারেন, কেননা আমরা তো জানি না যে আমাদের ফার্দার কোনো ইনভেস্টিগেশন পরবর্তীতে লাগবে কিনা। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ। এবার জানতে চাইবো, সামাজিক, আর্থিক, পারিবারিক একটা ইম্প্যাক্ট রয়েছে এই যে দুর্ঘটনা, তারপরে ফ্র্যাকচার, ইমোবিলিটি, স্যার যদি একটু বলতেন কি করণীয় সব ক্ষেত্রে? সামাজিক, পারিবারিক এবং আর্থিক। আর্থিক স্যার, অর্থনৈতিক। অবশ্যই তো অর্থনৈতিক তো একটা বিষয় থাকেই, কেননা আমরা তো হেলথ সেক্টরে কোনো আমাদের ইন্স্যুরেন্স করা নাই, এই সিস্টেমটা তো আমাদের দেশে নাই। তো আমাকে যখন একটা এরকম ইনজুরি হয়, হঠাৎ অ্যাক্সিডেন্ট মানেই তো সাডেন একটা কিছু হয়ে গেল, তখন আপনাকে আপনার নর্মাল বাজেট থেকে কিছু পয়সা খরচ করতে হবে, কিছু টাকা খরচ করতে হবে। সুতরাং এটার তো একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট আছেই। আপনি এটা মানিডম্যানদের ক্ষেত্রেও হয়, আর যাদের একটু কষ্ট আছে অর্থনৈতিকভাবে, তারা যারা একটু নিম্ন আয়ের, তাদের জন্য তো এটা বিরাট একটা বোঝা। আর একটা হচ্ছে যে সামাজিক এবং পারিবারিকভাবে দেখেন, একটা যদি ইয়াং অ্যাডাল্ট এরকম হয় তাহলে তার বাবা মার কথা একটু ভাবেন। এই ছেলেকে নিয়ে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে কি না, কীরকম একটা মানসিক চাপ। তারপরে যার এই ফ্র্যাকচারটা হলো, সে হাঁটতে পারবে কি না, সে আগের মতো দৌড়াতে পারবে কি না, ফ্রেন্ডসদের সঙ্গে চলতে পারবে কি না, আমার তো জব হওয়ার কথা ছিল, সেই জবটা হবে কি না, আমি চাকরিটা আদৌ করতে পারবো কি না, তার পরবর্তী আরও অনেক কিছু চিন্তা আছে। তো এগুলো সব কিছু মিলেই একটা পারিবারিক একটা ইফেক্ট হয়। আর একটা হচ্ছে যে সামাজিক ইফেক্ট। সামাজিকভাবেও আমরা তো যদি মনে করেন যে এইরকমভাবে একটা বার্ডেন থাকে, এটার ইফেক্ট সমাজের সবার উপরেই পড়ে, কোনো না কোনোভাবে পড়ে। এইটা মানে এটা কিভাবে বলবো এই স্বল্প পরিসরে, যে এর এর সমাজের উপরেও এর একটা ইফেক্ট আছে। যেমন ধরেন ম্যাস ক্যাজুয়ালিটি হলো, অনেকেই অ্যাফেক্টেড হলো একটা, তাহলে তার সমাজের মধ্যেও এর ইফেক্ট হবে। এই জন্য আপনার এই ট্রমার একটা খুব করুণ ইফেক্ট হচ্ছে এই সামাজিক। আমি এমনও দেখেছি যে হাসপাতালের বেডে অনেক দিন শুয়ে আছে, ফ্র্যাকচার হয়ে প্যারালাইজড হয়ে আছেন, সে সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছে। এবং সুইসাইড অনেক একটা দুইটা যে সুইসাইড শুনি নাই তাও না, তো অ্যাটেম্প নিয়েছে, তার মানে তার মানসিক অবস্থাটা
আপনি ভাবতে পারেন। আরেকটা হচ্ছে যে এই একটা পেশেন্টকে আমরা তো প্রায়ই এরকম পেশেন্টও দেখি যে সমাজের বা গ্রামের সবাই চাঁদা তুলে চিকিৎসা করছে। তো কিছু কিছু পেশেন্ট তো আছে যে তার চিকিৎসা শেষই হয়তো হচ্ছে না, মাসের পর মাস, বছরের পর বছর তার চিকিৎসা ব্যয়ভার বহন করতে হচ্ছে। এটা দেখা যায় যে তারা একটা সময় তো তারাও সবাই হতাশ হয়ে যায় যে কিভাবে করবে। সুতরাং এটা একটা এই দুর্ঘটনা এবং দুর্ঘটনার ইফেক্ট একটা বিশাল বার্ডেন আমাদের সমাজের, পরিবারের, ব্যক্তির এবং দেশের। সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমার বয়স 59, ডায়াবেটিস আছে আর কিছু হজমের প্রবলেম আছে, তো ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, কিন্তু আমার মাঝের আঙ্গুলটা প্রায় সময় বাঁকা হয়ে যায়। বিশেষ সকালে ঘুম থেকে উঠে দেখি যে একদম মুড করতে পারি না, বেশ বাঁকা হয়ে যায়, সারাদিনই প্রায় থাকে টেনে টেনে করি। তো এখন কি জন্য এটা সত্যি হচ্ছে সেটা একটু জানতে চাচ্ছি, প্রবলেমটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা অ্যাকচুয়ালি ডায়াবেটিক পেশেন্টদের খুব দেখা যায় এই জিনিসটা হয়। সেটা হচ্ছে যে আমরা যে আঙ্গুলগুলো ভাঁজ করি তো একটা টেন্ডনের মাধ্যমে, আমরা যেটাকে রগ নামে চিনি আর কি, সেই রগগুলো একটা টানেলের মাঝখান দিয়ে যায় প্রতিটা আঙ্গুলের মধ্যে। এই টানেলে এক ধরনের ডায়াবেটিসের পেশেন্টের এক ধরনের ইনফ্ল্যামেশন হয়, এক ধরনের প্রদাহ হয়, হলে ওই টানেলটা ন্যারো হয়ে যায়, তখন ওই আঙ্গুলটা মুভ করতে অসুবিধা হয়। যখনই আঙ্গুলটা মুভ করে তখনই ওই টানেলের যেহেতু ইনফ্লেমড হয়েছে ওখানে মুভমেন্ট করতে গেলেই ব্যথা হয়। এটা আপনি একজন অর্থোপেডিক সার্জনের কাছে, নিকটস্থ যে কোনো অর্থোপেডিক সার্জনের কাছে গেলেই ওনারা এর চিকিৎসা দিয়ে দিবেন। এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ কমিয়ে দেওয়ার জন্য কিছু মেডিসিন আছে আমাদের, সেগুলো দিলেই এটা হবে। কখনো কখনো লোকাল ইনজেকশন দিতে হয় এবং অনেক পরে কখনো কখনো কারো জন্য ছোটোখাটো সার্জারিও করতে হয়। বাট এটা কিউরেবল। এটা একটু নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে আপনি যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনি বেনিফিটেড হবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা এবার জানতে চাইব যে স্যার, দুর্ঘটনার জন্য এত আঘাত কিংবা পরবর্তীকালে এত মরবিডিটি দুটাই তো রয়েছে, তো এগুলো কি প্রতিরোধ করা সম্ভব কিনা? অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। আপনি তো এগুলো 100% কমাতে পারবেন না, কিন্তু প্রতিরোধ তো অবশ্যই করানো যাবে। আপনি একটুখানি চিন্তা করে দেখেন, উন্নত দেশগুলোতে এবং আমাদের দেশগুলোর নেচার অফ অ্যাক্সিডেন্টগুলো কীরকম। স্পোর্টস ইনজুরির কথা বাদ দিলাম, আসেন আপনি যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথা যদি বলি, প্রথম কাজ হচ্ছে আপনার ট্রাফিক আইন মেনে চলা। পথচারী রাস্তায় যেদিক দিয়ে রাস্তা পারাপার সেই দিক দিয়ে পার হবে, গাড়ি তার স্পিড যেভাবে নির্দিষ্ট করা আছে সেইভাবে করবে, সিগন্যাল মেনে চলবে, তাতেই তো আপনার অনেক অ্যাক্সিডেন্ট কমে যাবে। তো এখন হিউম্যান বিইং অলওয়েজ টেন্ডেন্সি থাকবে একটা যে কিছু নিয়ম না মানার। তাহলে এটাকে কার এই জিনিসটা করতে হবে, কাকে এটার দায়িত্ব নিতে হবে? ল এনফোর্সিং এজেন্সির, তারা একটু কঠোর হতে হবে। স্যার, এই মুহূর্তে আমরা আজানের বিরতি নিচ্ছি, পরে আবার কথা বলবো। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা, সুস্থ থাকুন। আমরা এই মুহূর্তে আজানের বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি প্রথমে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যাঁ, বলতে যাচ্ছি যে আমার ওয়াইফের কিছুদিন আগে ওই ঘাট থেকে এই যে শোল্ডারটা, জি, শোল্ডার পর্যন্ত প্রচন্ড ব্যথা। জি, ব্যথায় একটা ডাক্তার দেখালাম নিউরো সায়েন্সে। জি, দেখানোর পরে এমআরআই করানো হয়েছে। এমআরআই করানোর পরে বলতেছে যে রগ চাপা খেয়ে রয়েছে। আচ্ছা, এখন তো এটা স্যার ব্যথা তো একটু উঠে আবার বাড়ে এরকম অবস্থায় আছে, কি করা যায় স্যার?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাকে একটা উত্তর দেন শুধু, ওনার ব্যথা কি শোল্ডার থেকে একদম হাতের আঙ্গুল পর্যন্ত যায়? না, এই হাতের যে শোল্ডার থেকে আঙ্গুল পর্যন্ত না, এই কোনোই আছে না, কোনোর উপরে। ওনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই। আচ্ছা, ঠিক আছে, এটা আসলে ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। হ্যাঁ, আপনার আমাদের সার্ভাইকাল স্পাইন, যেটা ঘাড়ের কথা বলছি, সেই ঘাড়ে আমাদের কোমরে যেমন ডিস্ক আছে, ঘাড়েও এরকম ডিস্ক আছে। সেই ডিস্ক যখন আপনার প্রোলাপস হয় বা স্লিপ করে কোনো নার্ভের উপরে চাপ দেয়, তখন একটা অপশন আছে সার্জারির। বাট তার আগেও আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এটা সত্যিকারের প্রেশার দিচ্ছে কিনা। এমআরআইতে অনেক প্রেশার এরকম দেখা যায় এমআরআইতে, কিন্তু আমাদেরকে পেশেন্টকে ভালো করে দেখে আগে বুঝতে হবে যে এটা যে পেইনটা আপনার হাতের এলবো পর্যন্ত যাচ্ছে সেটা আসলেই নার্ভের প্রেশারের পেইন কিনা। এটার কিছু কিছু লক্ষণ আছে, সেটা যারা এই জিনিসটা ডিল করেন, নিউরোসার্জন এবং যেসব অর্থোপেডিক সার্জন স্পাইনের উপরে ট্রেনিং করা আছেন, স্পাইন কাজ করেন, তারা এটা দেখবেন। তাদের কাছে যদি এটা মনে হয় এবং এমআরআইটা যদি সাথে মিলে যায়, তখন প্রাথমিক চিকিৎসা হলো নন অপারেটিভ ট্রিটমেন্ট, মানে অপারেশন ছাড়া চিকিৎসা। তার জন্য কিছু কিছু ওষুধপত্র দিতে হয়, ফিজিওথেরাপি করতে হয়। এতে যদি ইমপ্রুভ না করে, তখন সার্জারির প্রশ্নটা আসে। সার্জারি পরে, আগে অপারেশন ছাড়া চিকিৎসা করে দেখতে হবে। আপনি একটু যদি কেউ অপারেশনের কথা বলে থাকে, আপনি আর একটা সেকেন্ড অপিনিয়ন নেওয়ার জন্য আর একজন স্পাইন সার্জনের সাথে কনসাল্ট করেন প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার, আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ধানমন্ডি থেকে প্রমা বলছি। জি বলুন। আমি স্যারের কাছে জানতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের বোন রিগ্রোথটা, এটা আসলে কত বছর বয়স পর্যন্ত হয়ে থাকে? আমরা সাধারণত দেখতে পাই যে অল্প বয়সী বাচ্চারা, বিশেষ করে 24-25 বছর বাচ্চাদের হয়ে থাকে, কিন্তু যাদের একটু বয়স হলে যাদের হাড্ডি ভেঙে যায়, পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, বোন রিগ্রোথটা আসলে কি, কত বছর বয়স পর্যন্ত হয়ে থাকে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। স্যারের কোনো অনেক প্রশ্ন ধন্যবাদ রয়েছে? প্রমা। বোন রিগ্রোথ যেটা, সেটা হচ্ছে যে নর্মাল আমাদের হিউম্যান বডিতে যেটা আমরা বড় হচ্ছি, যারা ছোট একটা বাচ্চা যে বোন গ্রোথ হচ্ছে, ফিজিওলজিক্যাল বোন গ্রোথ যেটাকে আমরা বলি, সেটা 18 বছর, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বোনসের ক্ষেত্রে 25 বছর পর্যন্ত হয়ে থাকে। এখন আসেন যেটা আসলে আমাদের ফ্র্যাকচার রিলেটেড গ্রোথের কথা বলি। ফ্র্যাকচার রিলেটেড গ্রোথ আপনার 2 সপ্তাহের মধ্যেই, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে শুরু হয়ে যায়। 2 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যায়, কিন্তু এটার একটা স্টেপ আছে, বিভিন্ন ধাপ আছে। অ্যাডাল্টের ক্ষেত্রে 2 সপ্তাহের একটু বেশি সময় লাগে, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে শুরু হয়ে যায়। কিন্তু এটা প্রথমত, এটা একটা ধরেন একটা কাদা দিয়ে আপনি কিছু একটা তৈরি করতে চান। কাদাটা প্রথমে নরম থাকে, তারপরে তাকে যদি বার্ন করেন সে শক্ত হয়, তারপরে মজবুত হয়। তা আমাদের বোনের এই গ্রোথটাও ঠিক তেমনি। এই প্রথমে একটা নরম বোন তৈরি হয়, সেই নরম বোনে আবার কিছু চেঞ্জ আসে, সেটা আর একটু শক্ত হয়, তারপরে বডির শেপ অনুযায়ী, এটা রিমডেলিং বলি আমরা শব্দটা, রিমডেলিং হয়ে শক্ত হয়। এখন কথা হচ্ছে যে কতদিন টাইম লাগে। আমরা টাইম লাগে বেশিরভাগ ক্ষেত্রেই 6 মাস থেকে 2 বছর 3 বছর এরকম। তবে আমরা পেশেন্টকে তার অ্যাক্টিভিটিস বা তার অ্যাক্টিভিটিস অনুযায়ী, তার বয়স অনুযায়ী তাকে আমরা মুভমেন্টটা ওই রকম দিই। আমরা চেষ্টা করি মোবিলিটিটা আগেই বাড়িয়ে দিতে, কিন্তু যাতে ফ্র্যাকচার এফেক্টেড না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হয়, কিন্তু তার অ্যাট দ্য সেম টাইম বোন গ্রোথ চলতে থাকে। এখন এগুলো আরও অনেক ফ্যাক্টর আছে, ধরেন যাদের ডায়াবেটিস থাকে, তারপরে যাদের একটু বেশি বয়স্ক, তারপরে যাদের মনে করেন ক্যান্সারের ট্রিটমেন্ট পাচ্ছে, অথবা কিডনি ডিজিজ থাকে, ম্যালনিউট্রিটেড পেশেন্ট থাকে, তাদের একটু এই নর্মাল প্রসেসটা আবার একটু ডিলে হবে। তাদের হয়তো 2 বছরে 3 বছর বা আরও বেশি লেগে যেতে পারে। আবার যারা ইয়াং অ্যাডাল্ট, তাদের আবার একটু কম সময় লাগবে। আবার যদি কোনো কারণে ওখানে লোকাল কোনো ফ্যাক্টর থাকে, আমরা বলি ইনফেকশন বা কিছু, সেগুলো যদি আবার হয়ে থাকে, তাহলে দেখা যাবে বোন গ্রোথ অনেক সময় হতে চায় না, আবার হলেও অনেক সময় নেয় সেসব ক্ষেত্রে। মানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আর কি। ধন্যবাদ। স্যার, আমরা কথা বলছিলাম যে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি দুর্ঘটনা। জি, দুর্ঘটনা প্রতিরোধ একজন ব্যক্তি, একজন প্রতিষ্ঠান আর সরকারের বিভিন্ন এজেন্সিস, এই প্রতিরোধের জন্য সবাই দায়ী। এবং ইন্ডিভিজুয়াল যে দায়ী, সে তো জানে না অনেক কিছু, তাকে জানাতে হবে।
এই জানানোটার প্রক্রিয়া কি হবে? এটা এক একজন এক একভাবেই বলবে। তবে আমি মনে করি আমাদের অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থায় ছোটোবেলা থেকে ক্লাস 1 থেকে শুরু করে ধাপে ধাপে প্রতিটা ক্লাসেই এই জিনিসগুলো কিভাবে প্রিভেন্ট করা যাবে, কিভাবে এগুলো প্রতিরোধ করা যায়, আমাদের দায়িত্ব কি, দুর্ঘটনা যাতে না হয় সেখানে আমি ব্যক্তি হিসাবে আমার কি রেসপন্সিবিলিটি, আমি রাস্তায় কিভাবে চলবো, আমি কিভাবে গাড়ি চালাবো, আমি ট্রাফিক সিগন্যাল মানবো কি না, আমার দায়িত্বটা কি, আমার কমিটমেন্ট কি, এই জিনিসগুলো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে তো আমি মানবই না। আপনি এখন মোটর বাইক যেভাবে চালায় আপনি দেখেন, গাড়ি থাকবে আপনার, চারদিক দিয়ে মোটরসাইকেল যাচ্ছে আসতেছে, মনে হয় একটা মোটরসাইকেলের মেলার মাঝখান দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন। এটা তো হলো না, এখন ইন্ডিভিজুয়ালের শিক্ষা নাই, তার শিক্ষা এটা কিভাবে আগে যাব, তো তাকে শিক্ষা দিতে হবে। তাদেরকে শিক্ষা দিতে গেলে ল এনফোর্সিং এজেন্সিরকেও আসতে হবে, তাদেরকে এটাকে হ্যান্ডেল করতে হবে। আপনি আমাদের মতো সমাজে প্রথমেই কঠোর হওয়া যাবে না, টাইম টু টাইম প্রোপাগান্ডা করতে হবে, এগুলো টেলিভিশনে আপনাদের বিভিন্ন প্রোগ্রাম করতে হবে, মসজিদ মন্দির গির্জা এগুলো নিয়ে যখন ডিসকাশন হয় এগুলো ফাঁকে ফাঁকে বলতে হবে। তেমনি যেখানেই শিক্ষার স্কুল কলেজে তো অবশ্যই বলতে হবে। তো এইভাবে আমরা কিছুটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। ল এজেন্সিসগুলোকে আরও স্ট্রিক্ট হতে হবে। আপনি যদি এখনই রাস্তায় যান দেখবেন গাড়ির যে এক্সটার্নাল চেহারাগুলো, গাড়ির বাসের ট্রাকের, এগুলো দেখে আপনি কি মনে করেন যে এইগুলো ফিট হওয়ার মতো? তাহলে ফিটনেস যারা দিচ্ছেন তাদেরকে আর একটু সতর্ক হতে হবে গাড়ির ফিটনেসগুলো। এই জায়গাগুলোতে কতটা মানে আসলে এই জায়গাগুলোতে কঠোর হতে হবে, সোজা কথা। কঠোর হতে গেলে যদি কোনো অসুবিধাও হয়, অনেক সময় আমরা বিভিন্ন রকম কথা বলি যে গাড়ির সংখ্যা কমে যাবে, পাবলিক সাফারিংস বাড়বে। পাবলিক সাফারিংস বাড়লেও এটা লং রানে এগুলোর ভালো ইফেক্ট হবে। তাহলে ল এজেন্সিস তারপরে প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করতে হবে। তো এই সম্মিলিতভাবে সমন্বিত চেষ্টার মাধ্যমেই আমরা আমাদের এই জিনিসগুলো প্রিভেন্ট করতে পারি। আদারওয়াইজ তো অ্যাক্সিডেন্ট বাড়বেই। এটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের। এখন আসেন আপনি ইন্ডাস্ট্রিয়াল সাইডে। ইন্ডাস্ট্রিয়াল সাইডে বিভিন্ন ফ্যাক্টরিতে, মেশিনারিজে এদের যে হেলথ হ্যাজার্ড, তার মধ্যে একটা হেলথ হ্যাজার্ড হচ্ছে ট্রমা। তো এইটা প্রিভেনশনের কি আমরা কিছু ব্যবস্থা করি? দেখবেন কিছুই করা হয় না। আপনি দেখবেন যে বিল্ডিংয়ে রং করছে, এখনও বাঁশের সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে করছে। একটা ছেলে যদি ওখান থেকে পড়ে যায় তার কি অবস্থা হবে, তার পরিবারের কথা ভাবেন। তো এই সিম্পল জিনিসটা যদি আমরা একটু স্ট্রিক্ট হই, আমাদের হয়তো অত বড় ভালো জিনিস নাই, কিন্তু আমরা তো একটা বক্স করে নিতে পারি, কপিকলের মতো বক্স করে নিয়ে সে কমফোর্টেবলি ওইটাতে কাজ করতে পারে ইজিলি। এই জিনিসগুলো এনশিওর করার জন্য খুব একটা বড় কিছু লাগবে না। তো হ্যাঁ, সচেতনতা। আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যারা কাজ করছেন তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল হেলথের এগুলো প্রিকশন নিতে হবে। স্যার, অনেক সুন্দর আলোচনা করেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হবেন এবং অবশ্যই সচেতন হবেন। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আমরা যেটা জানলাম, দুর্ঘটনার কারণে আঘাতপ্রাপ্ত হয়ে অনেকেই বিছানায় বেডরিটেন হয়ে পরবর্তীকালে আত্মহত্যার মতো মানসিক বিপর্যয়ের কোলেও ঠেলে পড়ছেন। তাই আমাদেরকে সচেতন হতে হবে, এসব দুর্ঘটনা আমাদেরকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।